গল্পের নাম জীবনের গোলকধাঁধায়। গল্পটি লিখেছেন মিঠু রায় চক্রবর্তী। পড়ন্ত বিকেলে নদীর ধারে অলসভাবে বসে আছে অমল। পশ্চিম আকাশে লাল রঙের আবির ঢেলে দিতে দিতে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের লাল রং নদীর জলে পড়ে রক্তিম আভা ধারণ করেছে। প্রচুর নাম না জানা পাখি কিচিরমিচির শব্দ তুলতে তুলতে নীরে ফিরে যাচ্ছে। গ্রামের মানুষজন যারা গৃহপালিত গরু ছাগল চড়াতে নিয়ে গিয়েছিল তারাও এখন বাড়িতে ফিরে আসছে। কিছু মৎস্য শিকারী ব্যক্তি নদী তীরে বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। তাদের তীক্ষ্ণ দৃষ্টি ফাতনার উপর নিবদ্ধ। আজ অনেক দিন বাদে অমল তার চিরপরিচিত শিলাবতী নদীর তীরে এসে বসেছে। আজ তার ঘরে ফিরে যাওয়ার কোনো তাড়া নেই, কোনো টান নেই। চুপচাপ বসে বসে চারপাশের প্রকৃতিকে দেখছে। কতদিন সে এভাবে কিছুই দেখেনি। কতদিন সে এমন চুপচাপ শান্ত হয়ে বসে নিজেকে এতটুকু সময় দেয়নি। ছোট থেকেই জীবনের ঘূর্ণাবর্তে পড়ে ঘুরেই গেছে। একটু দাঁড়িয়ে দম নিতেও সময় পায়নি। এই পৌর বয়সে এসে পিছনে তাকালে সে দেখতে পায় পিঠে প্রকাণ্ড দায়িত্বের বোঝা নিয়ে ছোট্ট অমল ছুটে চলেছে। তার চোখের সামনে জলছবির মতো বিগত দিনগুলো ভেসে ওঠে। বাবা মায়ের একমাত্র ছেলে অমল, 6 দিদির কোলের একমাত্র ভাই। ঠাকুরমার মুখে শুনেছে সে একটি পুত্র কামনায় তার বাবা মায়ের পরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ার কাহিনী। ঠাকুরমার কথায়, একটা বেটা ছেলা না হলে কি কারোর বংশরক্ষা হয় রে? বিটিরা হলো সব পরের ঘরের ধন, মাটির ডেলা, আর বেটারা কুলতিলক, বংশপ্রদীপ, বুড়া বাপ মায়ের হাতের লাঠি। বুড়া বয়সে বাপ মাকে দেখবে কে? সেই বেটারা। শেষ বয়সে বাপ মায়ের সব দায় দায়িত্ব বেটাদের। ঠাকুরমার মুখে এই কথাগুলো শুনে শুনেই ছোট্ট অমল তখন দিদিদের থেকে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করত। তার মাথার উপর কত দায় দায়িত্ব ভেবেই নিজের বুকটা গর্বে ফুলে উঠত। আর দিদিরাও তাদের এই গুরুত্বপূর্ণ ভাইটিকে খুব আদর যত্ন প্রশ্রয় দিত। বাবা মাও তাদের এই ভবিষ্যতে দায়িত্ব নেওয়া ব্যক্তিটিকে মেয়েদের তুলনায় অতিরিক্ত প্রশ্রয়, গুরুত্ব, ভালোবাসা দিত। এইভাবেই দিদিদের খাবার দাবার জিনিসপত্র সব কিছু নিজের অধিকার মনে করে কেড়ে নিতেই তার বড় হয়ে ওঠা। গ্রামের বিদ্যালয়ে যখন সে 9ম শ্রেণীতে পড়ে তখন হঠাৎ করেই কলেরায় আক্রান্ত হয়ে তার বাবার মৃত্যু হয়। তাদের পুরো পরিবার খুবই দুর্বিপাকে পড়ে। গ্রামে তাদের বিঘে 10 জমিতে চাষাবাদ করেই সংসার চলত। তার বাবা বেঁচে থাকতে থাকতেই তার বড় দিদি ও মেজ দিদির বিবাহ দিয়ে গিয়েছিল। কিন্তু তার উপরে আরও 4 দিদি ছিল। তখনও ঠাকুরমা বেঁচে। ঠাকুরমার কথা মতো, ভাই অমল, তোর বাপ তো আমাদের পথে বসিয়ে দিয়ে সারা জীবনের মতো চলে গেল রে। এখন তুই আমাদের একমাত্র সম্বল, একমাত্র শিবরাত্রির সলতে। আমরা সবাই তোর মুখ চেয়ে বসে আছি ভাই। তোর অবিবাহিতা দিদিরা, বিধবা মা, এই বুড়ি ঠাকুরমা, এতগুলো মেয়ের দায়িত্ব এখন তোর। পাড়া প্রতিবেশীরা সবাই সান্ত্বনা দিতে দিতে বলেছিল, বাবা অমল, তোমার ছোট্ট কাঁধে অনেক বড় গুরুদায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে তোমার বাবা। এখন এ বাড়ির একমাত্র পুরুষ সদস্য তুমি। ছেলেদের কাঁদতে নেই বাবা, শক্ত হও। না, ছোট্ট অমল আর কখনোই কাঁদেনি। বাবার মৃত্যুর পরপরই সমস্ত কান্না গিলে নিয়ে ছোট্ট থেকে এক ধাক্কায় বড় হয়ে গিয়েছিল। তখন মা ঠাকুরমা বলেছিল, আর পড়াশোনা শিখে কাজ নাই অমু, বাবার জমিতে চাষাবাদটা মন দিয়ে কর, তাতে সংসারে মোটা ভাত কাপড়ের অভাব কোনোদিনও হবে না। কিন্তু সে সময় বড় জামাইবাবু সুধীরদা শুধু বলেছিল, মাধ্যমিকটা কোনো রকমে পাশ কর অমু, তাহলে আমি লোকজনকে বলা কওয়া করে কোথাও তোর একটা কাজের ব্যবস্থা করে দেব। জামাইবাবুর কথা মতো মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে 2nd ডিভিশনে পাশ করে। তারপর আর পড়াশোনা করেনি, বাবার জমিতে চাষের কাজে লেগে পড়ে। বছর 2 পরে বড় জামাইবাবু তখনকার দিনে 50,000 টাকা ঘুষ দিয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পিয়নের চাকরিটা করে দেয়। পিয়নের চাকরিতে তখন অবশ্য মাসিক বেতন ছিল 7,057 টাকা। 50,000 টাকা ঘুষ দেওয়ার জন্য তাদের 1 বিঘে ধানি জমি বিক্রি করে দিতে হয়। তবুও মা ঠাকুরমা মনে মনে একটা শান্তি পায়। যাক, তাদের ছেলেটা সরকারের ঘরে নাম লেখালো তো, হাজার হোক সরকারি চাকরি। আহ্লাদে মা শীতলা মন্দিরে পুজো দিয়ে আসে তার মা। আর তার আরম্ভ হয় দৌড় আর দৌড়। ভোরে উঠেই চাষের জমিতে ছুটে চাষের কাজ দেখাশোনা করা। বেলা 10টা নাগাদ স্কুল।
বিকেল 4টেতে স্কুল থেকে এসে আবার সন্ধ্যা পর্যন্ত জমির কাজ। সন্ধেতে পাড়ার ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 10টা বাজত তার। সারাদিনের মাঝে ওইটুকুই মাত্র বিনোদন। 20 বছরের ছেলে অমলের মনে তখন নানা ভাবনার রংমশাল জ্বলত। তবে বাড়িতে ফিরে রাত্রে খেতে বসলেই আরম্ভ হয়ে যেত মায়ের চোখা চোখা বাক্যবাণ। মা বলতো, বাড়িতে 4-4টে আইবুড়ো দিদি বসে আছে, কি করে তোর গলা দিয়ে ভাত নামে ওমু? আমারও তোর ঠাকুরমা তো চিন্তায় চিন্তায় খাওয়া ঘুম উড়ে গেছে। তোর শেষদির তো 28 বছর বয়স চলছে, কবে দিদির আর বিয়ে দিবি? তোর তো কোনো হেলদোল নেই, দিদিদের বিয়ে দেওয়া তোর দায়িত্ব কর্তব্য। এত বড় ছেলে, এগুলো কি তোকে বোঝাতে হবে? সেদিন আর সত্যিই খাওয়া হয় না তার। রাত্রে শুয়ে শুয়ে কত চিন্তা মাথায় আসে। পরদিন সকালে মায়ের কথা মতো নন্দঘটকের বাড়িতে সে যায়। এরপর আসে পাত্রপক্ষের কাছে পাত্রী দেখার পর্ব। দিদিদের বিয়ে দেওয়ার জন্য কত লোকের কাছে যে অপমানিত হতে হয়েছে, হাত জোড় করতে হয়েছে, তার কোনো হিসেব নেই অমলের কাছে। নন্দঘটকের আনা সম্বন্ধগুলোর মধ্য থেকে ঝাড়াই বাছাই করে নিজের সমস্ত দায় দায়িত্ব নিয়ে একে একে সেজ দিদি, দিদি, ফুল দিদি ও ছোট দিদির বিবাহ দেয় সে। 4 দিদির বিবাহ দেওয়ার পর তাদের পৈতৃক জমি 9 বিঘে থেকে কমে বর্তমানে বিঘে 2-এ এসে দাঁড়িয়েছে। এখন অবশ্য তার বেতনও অনেকটা বেড়েছে এবং সে নিজে 29 বছরের টকবগে যুবক। ছোট দিদির বিয়ের সময় জমি বিক্রি করা ছাড়াও তাকে অবশ্য আরও অনেক নগদ টাকা খরচ করতে হয়েছে। ছোট জামাইবাবু সেনাবাহিনীতে কর্মরত। তার দাবি ছিল নতুন মোটরসাইকেলের। চাকুরিরত ছোট জামাইবাবুকে তার মা ঠাকুরমা ছোটদি সবার পছন্দ হয়ে যাওয়ায় কেউ আর না করেনি সম্বন্ধটাতে। সে অবশ্য আড়ালে মাকে বলেছিল, মা, বিয়ের এত খরচ খরচা, নগদ 50,000 টাকা, বরপণ, গয়নাগাটি, আসবাবপত্র সবই তো দিচ্ছি, এমনিতেই প্রায় 2.5 লাখ টাকা খরচ হচ্ছে, বাজারে দোকানে ধার করতে হচ্ছে, আবার মোটরসাইকেল কোথা থেকে দেব? মা তার দিকে তাকিয়ে বলেছিল, বুঝতে পারছি ওমু, তোর উপর খুবই চাপ পড়ছে, কিন্তু ছেলেটা চাকরি করে। চাকরি করা ছেলের তো একটু দাবি থাকবেই। তুই দেখ না, যদি কিছু ব্যাংক থেকে লোন নিতে পারিস, পরে পরে তোর বেতন থেকে কেটে নেবে। বিস্ময়ে সে হাঁ হয়ে গিয়েছিল। তার লেখাপড়া না জানা মা চাকরির টাকা থেকে ব্যাংক থেকে লোন নেওয়া যায় এ কথা জানলো কিভাবে? হয়তো কোনো পরোপকারী আত্মীয় বুঝিয়েছে। ছোটদির বিয়ের কিছুদিন পর ছোট জামাইবাবুকে নতুন বাইক দিয়েছিল সে। তবে ব্যাংক লোন নিতে একটু দেরি হয়েছিল। তাতে ছোটদির শাশুড়ি ভাইফোঁটার দিনই তাকে কথা শুনিয়েছিল, কেমন চাকুরে ভাই তুমি, কেমন তোমার দায়িত্ববোধ, ছোট জামাইবাবুকে একটা মোটর বাইকও কিনে দিতে পারছো না। ছোট জামাইবাবুকে মোটর বাইক দেওয়াতে আবার বাকি দিদি ও জামাইবাবুদের অসন্তোষের মুখে পড়তে হয় তাকে। বাড়িতে সবসময় গুসগুস ফুসফুস চলে, ছোটর বিয়েতে ভাই কত খরচ খরচা করলো, কিন্তু আমাদের বিয়েতে কি করেছে? ছোটদির শাশুড়ির কাছে অপমানিত হয়ে নিজের বাড়িতে এসে ভাই ফোটার পর বাকি দিদিদের কাছে অমল শুনতে পায়, আমাদের কি দিচ্ছিস দে ভাই, তুই তো আমাদের একমাত্র চাকরিওয়ালা ভাই, আমাদের জন্য কি এনেছিস? দিদিদের জন্য আনা 5টা তাঁতের শাড়ি বের করে দেয় তাদের মা। শাড়িগুলো হাতে নিয়ে মুখ উল্টে দিদিরা বলে, শুধু তাঁতের শাড়ি? কথাগুলো সেলের মতো বুকে বেঁধে অমলের। সবার প্রতি সব ধরনের দায়িত্ব কর্তব্য করেও কিছুতেই কারোর মন সে পায় না। দিদিদের বিয়েতে বাজারে ধার দেনা সব নীরবে সহ্য করে যায়। সাথে সাথে লোনের জন্য বেতনের বেশিরভাগ টাকা তার চলে যায়। অনেক কষ্টে নিজের হাত খরচা চালায় সে। কোনোদিনও নিজের শখ সাধের জন্য, পোশাক পরিচ্ছদের জন্য বাড়তি 1 টাকাও খরচ করে না। গ্রামে একে একে তার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে। এখন ফাঁকা ঘরে তারও ইচ্ছে করে মনের মতো নারীকে কাছে পাওয়ার, কিন্তু নিজের থেকে মুখ ফুটে কিছু বলতে পারে না। অনেক দিন থেকেই বন্ধু রন্টুর বোন রিম্পাকে বিয়ে করবে বলে কথা দিয়ে রেখেছে অমল। রিম্পা অপেক্ষা করে আছে তার ছোটদির বিয়ে হওয়ার জন্য। ছোটদির বিয়ের পর থেকেই রিম্পা তাকে বিয়ের জন্য চাপ দিতে আরম্ভ করেছে। কিন্তু তার মায়ের এক কথা, আগে বছর 2 একটু গুছিয়ে নিই, তারপর তোর বিয়ে দেব। শেষে বৃদ্ধা ঠাকুরমার নাতবউ দেখার ইচ্ছায় মাকেও রাজি হতে হয়। নন্দঘটক কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসে,
মা ঠাকুরমার কত শখ পাত্রীর বাড়ি থেকে নগদ টাকা, দান সামগ্রী, আসবাবপত্র, গয়নাপত্র এবং অবশ্যই একটা মোটর বাইক বরপণ হিসেবে নেবে। সেই প্রথম মায়ের কথার বিরুদ্ধে প্রতিবাদ করে গ্রামের মেয়ে রিম্পাকে বিয়ে করার কথাটা অমল বলে। শুনেই বাড়িতে কান্নাকাটির ঘোরতর পর্ব চলে। মা ঠাকুরমা কেউ গ্রামের মেয়ে রিম্পাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারে না। বাড়িতে অশান্তি সৃষ্টি হয়। সেই অশান্তির মাঝেই সে একদিন অত্যন্ত সাদামাটাভাবে মন্দিরে বিয়ে করে রিম্পাকে এবং বাড়িতে এনে তোলে। দিদিদের বিয়েতে বাড়িতে কত আলো, কত ফুল, কত লোকজনের আনাগোনা, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, সে চেষ্টার কোনো ত্রুটি করেনি। আর তার নিজের বিয়ে একদম নিরানন্দভাবে ঘটে যায়। তার বিয়েতে কেউ খুশি হয়নি, না মা, না দিদিরা, না রিম্পা। মা খুশি নয় মনের মতো বৌমা সাথে বরপণ, দান সামগ্রী না পেয়ে। দিদিরা খুশি নয় শাড়ি, প্রণামী ইত্যাদি না পাওয়া নিয়ে। আর রিম্পা খুশি নয় অনুষ্ঠান না করে মন্দিরে গিয়ে সাদামাটাভাবে বিয়ে করার জন্য এবং কারোর কাছে কোনো উপহার, শাড়ি, গয়না না পেয়ে। প্রথম থেকেই যুযুধান দুই নারীর দায়ভার নিয়ে সংসার সমুদ্রে প্রবেশ করে অমল। বিয়ের পর রিম্পার ইচ্ছে ছিল পুরী যাওয়ার। স্কুলের থেকে সব শিক্ষক শিক্ষিকারা বাসে করে পুরী যাচ্ছিল। সে তাদের দুটো টিকিট আনে। সঙ্গে সঙ্গে বাড়িতে অশান্তি। শেষ বয়সে ঠাকুরমা নাতির কাছে জগন্নাথ দর্শনের আবদার করে বসে। সাথে মা ও ছেলের কাছে পুরী যাওয়ার বায়না করে। অগত্যা আরও দুটো টিকিট কেটে সপরিবারে পুরী ঘুরতে যাওয়া হয়। আর সেদিন থেকেই নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যায়। একে টানাটানি সংসার, তার উপর রিম্পা ও মায়ের মধ্যে নিত্য অশান্তি। মা চায় চাকুরে ছেলেও সংসারের প্রতি তার একাধিপত্য, আর রিম্পাও চায় তার স্বামীর চাকরি টাকার প্রতি একাধিপত্য ও নিজের সুখ স্বাচ্ছন্দ্য। ফলে রোজই রাতে রিম্পার কাছে শুনতে হয়, যদি তোমার টাকার এত টানাটানি, অভাব, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমার দায়িত্ব নিয়েছিলে কেন? নিজের বেতনের সব টাকা নিজের মা ও দিদিদের পিছনে খরচা করো। আমার তো কোনো দাম নেই। আমি তোমার দাসী বাঁধি। আমার প্রতি তোমার কোনো কর্তব্য পালন করতে হবে না। আজকাল স্ত্রী রিম্পার মধ্যে সে আগেকার সেই প্রেমিকা রিম্পাকে খুঁজে পায় না। কালের নিয়মে একদিন ঠাকুরমা গত হয়। নিজের সুস্থ সবল মা বৃদ্ধাতে পরিণত হয় এবং রিম্পার কোল আলো করে একে একে বুলবুলি ও তুলতুলির জন্ম হয়। তার বৃদ্ধা মা সারাদিন বৌমা রিম্পাকে গালিগালাজ করতে থাকে পরপর দুটো কন্যা জন্ম দেওয়ার জন্য। তার নাতি চাই। তবে এবারে বাবা মায়ের ভুলের আর পুনরাবৃত্তি করেনি অমল। দুটো সন্তান নিয়ে আর পিতামাতা হয়নি তারা। এরপর চলে ভালো পিতা হওয়ার প্রস্তুতি। নিজের সবটুকু দিয়ে বুলবুলি ও তুলতুলিকে মানুষের মতো মানুষ করে তুলতে সে চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন রিম্পার মন পায় না। রিম্পা সবসময় অন্যদের সঙ্গে তুলনা করে তাকে, নিজ দায়িত্বজ্ঞানহীন প্রতিপন্ন করার চেষ্টা করে চলে। রিম্পার কোন বান্ধবীর মেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে তা দেখে সেও বায়না করে গ্রাম থেকে শহরে বাড়ি ভাড়া নিয়ে থেকে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবার জন্য। কিন্তু সে রিম্পাকে বোঝায়, আমি স্কুলে সামান্য পিয়নের চাকরি করি, শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকা মেয়েদের অত বড় বেসরকারি স্কুলে পড়ানো সংসার খরচ আমার সাধ্যের বাইরে। আমি পারবো না রিম্পা। তখনই শুরু হয়ে যায় রিম্পার কড়া কথা, বাবা হয়ে মেয়েদের প্রতি এই দায়িত্ব তোমার? ভালো স্কুলে পড়াতেও পারছো না, তাহলে দুটো সন্তান নিয়েছিলে কেন? এইভাবে পত্নীর বাক্যবাণ শুনতে শুনতে দিন কেটে যায় তার। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করে বুলি ও তুলি। সেই সময় হঠাৎ মায়ের হার্টের সমস্যা দেখা দেয়। ডাক্তারবাবুরা বলেন অপারেশন করিয়ে বুকে পেসমেকার বসাতে হবে। অপারেশনের প্রচুর খরচার জন্য রিম্পার পরামর্শ মতো সেই প্রথম সব দিদি জামাইবাবুদের ডেকে তাদের কাছে সাহায্য চায় অমল। শুনেই দিদিদের সব মুখ ছোট হয়ে যায়। ভাইকে বলে, আমরা কি চাকরি করি যে তোকে নগদ টাকা দিয়ে সাহায্য করব? আমরা তো সব পরাধীন। জামাইবাবুরা বলেন, আমরা তোমাকে সাধ্যমতো 2-5 হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু বাকি সবটা তোমাকেই করতে হবে। যতই হোক মাটা তোমার, দায়িত্বও তোমার। অসহায় মুখ করে দিদিরাও এ কথাটাকে সমর্থন জানায়। ভাইকে বলে, হ্যাঁ রে ভাই, এখন মায়ের দায়িত্ব সব তোর। আমরা হয়তো কিছুদিন করে সেবা করতে পারি, আর্থিক সহায়তা করতে পারবো না। রিম্পার দিকে তাকাতে সেও রাজি হয় না জমিয়ে রাখা টাকাগুলো দেওয়ার জন্য। সে সাফ বলে দেয়,
আমার তিল তিল করে জমানো টাকা, গয়না সব আমার মেয়েদের জন্য, ওদের ভবিষ্যতের জন্য। ওগুলো আমি দেব না। তোমার মা তুমি বুঝে করো। অগত্যা আবার ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সে মায়ের অপারেশন করায়। বুকে পেসমেকার নিয়ে মা পুত্রবধূর কাছে ফিরে আসে। মেয়েরা সব 2-4 দিন মাকে দেখে ফল হরলিক্স কিনে দিয়ে চলে যায়। মায়ের সেবার যাবতীয় দায়ভার পড়ে পুত্রবধূর উপর। অমলের মেয়েরা বুলবুলি ও তুলতুলি অবশ্য পড়াশোনায় খুবই ভালো। নিজের পড়তে না পারার ইচ্ছাটা সে মেয়েদের দিয়ে মিটিয়ে নেয়। উচ্চ মাধ্যমিক দিয়ে বুলবুলি বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়। আর অনেক টাকা খরচ করে তুলতুলিকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে সে বেঙ্গালুরুতে পাঠায়। এজন্য নিজের অবশিষ্ট 35 বিঘে 2 জমি বিক্রি করে দেয়। এর মধ্যে ইহলোকের মায়া কাটিয়ে মা পরলোকে চলে গেছে। বুলবুলি নার্সিং পড়া শেষ করে সরকারি হাসপাতালে উঁচু পোস্টে চাকরি পেয়েছে। বুলি অবশ্য তার বিয়ের পাত্র ঠিক করার গুরুদায়িত্বটি বাবার ঘাড়ে চাপায়নি। এই প্রথম সত্যি মন থেকে খুব খুশি হয়েছে অমল। খুব ইচ্ছে করেছে মেয়েকে বলতে, থ্যাংক ইউ মা, তোর পিসিদের পাত্র খোঁজার যে দায়িত্বটা তোর ঠাকুরমার পিসিরা আমার কাঁধে চাপিয়ে দিয়েছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য। এই প্রথম আমি দায়িত্বমুক্ত হলাম। মেয়ে বুলি অবশ্য ঘটা করে বিয়ের দায়িত্ব বাবার ঘাড়ে চাপায়নি। 2 বাড়ির লোকের সামনে রেজিস্ট্রি করে একটি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়েই বিয়ের অনুষ্ঠানটা সেরেছে। এতে খুবই চিন্তামুক্ত দায়িত্বমুক্ত লেগেছিল তাকে। সে খুব খুশি হয়েছিল মেয়ের আধুনিক চিন্তাভাবনাতে। ছোট মেয়ে তুলি বর্তমানে জার্মানি গেছে একটা প্রজেক্টের কাজে। তাতে অবশ্য একটুও খুশি হয়নি রিম্পা। চিবিয়ে চিবিয়ে বলেছে, দায়িত্বজ্ঞানহীন বাপ, বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানটা দায়িত্ব নিয়ে করলো না পর্যন্ত। ছোট মেয়েকে আইবুড়ো অবস্থায় একা একা বিদেশে পাঠিয়ে দিল। কোথায় বাধা দেবে তা না, বাপ হিসেবে যদি কোনো দায়িত্ব থাকে মানুষটার। আজকাল আর রিম্পার কথাগুলোকে গ্রাহ্য করে না অমল। কিছুদিন আগে বড় মেয়ে বুলির প্রথম সন্তান হয়েছে। রিম্পা মেয়ের কাছে তার ফ্ল্যাটে আছে। এখন পৌর অমলের অখণ্ড অবসর। আর বছর 2 চাকরি আছে। সকালে নিজের 2টি ভাতে ভাত ফুটিয়ে খেয়ে স্কুলে চলে যায়। দুপুরে স্কুলের ক্যান্টিনে খেয়ে নেয়। বিকেলে পুরো সময়টা শিলাবতীর তীরে একা একা কাটায়। রাত্রে ভোলার দোকানে গরম গরম রুটি তরকারি খেয়ে নেয়। নদী তীরে বসে বসে নিজের বিগত দিনগুলোর কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে তার বন্ধু বান্ধবেরা, পরিচিত মানুষজন অনেকেই বলে, অমলের মতো দায়িত্ববান ছেলে খুব কমই দেখা যায়। 4 দিদির বিয়ে দিল, মা ঠাকুরমা শেষ বয়সে সেবা যত্ন করলো, 2 মেয়েকে মানুষের মতো মানুষ করলো। এখনো পর্যন্ত দিদিদের ভাগ্না ভাগ্নিদের সবার সঙ্গে যোগাযোগ রাখে। সব কর্তব্য কর্ম পালন করে। খুবই কর্তব্যপরায়ণ ভালো লোক। কিন্তু অমল চিন্তা করে সবার দায় দায়িত্বের কর্তব্যের ফাঁকে তার নিজের জীবনটাই মস্ত ফাঁকে পড়ে গেছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য, পছন্দ অপছন্দ, চাওয়া পাওয়া সব হারিয়ে গেছে। সমস্ত দায়িত্ব পালন করা সত্ত্বেও মায়ের কাছে শুনেছে, এটা তো পুত্র হিসেবে তোমার করা কর্তব্য, সবাই করে, এটা এমন বেশি কি। দিদিদের কাছে শুনেছে, ভাই হিসেবে এটা তোর দায়িত্ব কর্তব্য রে, আর সংসারের দায়িত্ব পালন তো করতেই হবে। স্ত্রীর কাছে শুনেছে, স্বামী হিসেবে আমাকে ভালো রাখা, সুখে স্বাচ্ছন্দ্যে রাখা তোমার দায়িত্ব ও কর্তব্য। বিবাহের সময় সেই শপথই তো তুমি নিয়েছিলে। আবার সন্তানদের মানুষের মতো মানুষ করা পিতার কর্তব্য। এইভাবে কখনো পুত্র, কখনো ভাই, কখনো স্বামী, কখনো বা পিতার দায়িত্ব পালন করতে করতে অধিকাংশ পুরুষের কখন যে মাথার কালো চুল সাদা হয়ে যায় তা তারা টেরও পান না। আজ অমল ভাবে, এখনও তার আর একটা কর্তব্য দায়িত্ব অবশিষ্ট আছে। সদ্য দাদু হয়েছে সে। এখন নাতি নাতনির সঙ্গে খেলাধুলো করে তাদের প্রতি নিজের স্নেহ ভালোবাসার পরশ দিয়ে জীবনের সব কর্তব্য সে পালন করতে চায়। ছোট থেকেই দায়িত্ব নিতে নিতে সে অত্যন্ত দক্ষ হয়ে গেছে। তাই আজ জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।